পাহাড়পুর নামের একটি গ্রামে সাধু নামের এক ব্যক্তি নিজের স্ত্রী এবং ছেলের সাথে বাস করত। তার স্ত্রী মহিমা এবং ছেলে স্বপন। সাধু ছিল একজন মাটি ব্যবসায়ী। তার প্রধান কাজ ছিল মাটি পরিষ্কার করে সেটা বিক্রি করা। সাধু এই মাটি তার গ্রামের মেম্বার কানাই লালের কাছে বিক্রি করত। মেম্বার মশাই কি শুরু করেছেন বলতো? উনি তোমার 3 মাসের টাকা দেননি। এভাবে চললে আমাদের তো না খেয়ে মরতে হবে নাকি? আমি প্রায় প্রত্যেক দিনই মেম্বার সাহেবকে টাকার কথা বলি গো, কিন্তু সে তো আমাকে পাত্তাই দেয় না। তুমি কিছু একটা করো, বাড়ির বাজার প্রায় ফুরিয়ে এসেছে। স্বপনের স্কুলের বেতন দেওয়া হয় না, প্রায় 3 মাস হয়ে গেছে গো। এভাবে আর কতদিন? তুমি কোনো চিন্তা করো না, আমি আজই কিছু একটা ব্যবস্থা করছি। এই বলে সাধু চলে যায় মেম্বার সাহেবের কাছে টাকার ব্যাপারে কথা বলতে। সাধুকে দেখে কানাইলাল বলে, কি হে মশাই, আজ এত দেরি কেন? আজ কাজের আগে একটু মাটির হিসাবটা করে নিলে খুব ভালো হতো। গত 3 মাস ধরে আপনি আমাকে মাটির কোনো টাকাই দেননি। আমার বাড়ির বাজার প্রায় শেষের পথে। ছেলেটার স্কুলের বেতন দিতে পারি না 3 মাস থেকে। এমন ভাবে চললে আমি তো সংসারই চালাতে পারবো না। অনেকক্ষণ যাবৎ সাধু মেম্বার সাহেবকে টাকা দেওয়ার জন্য অনুরোধ করে। এইসব বলার এক পর্যায়ে কানাইলাল সাধুকে বলে, দেখো সাধু, আমি তোমাকে আগেই বলেছি এখন আমার ব্যবসা খুব একটা ভালো চলছে না। সবকিছু ঠিক হলেই আমি তোমাকে সব টাকা একেবারে দিয়ে দেব। কতদিন? ততদিন তো আমরা না খেয়েই থাকবো। এখন তো মাটি নিয়ে আসার জন্য যে গাড়িতে তেল ভরা লাগবে সেটা টাকাও তো আমার কাছে নেই বাবু। এই কথাতে কানাইলাল তার স্ত্রী আর ছেলেকেও কাজে লাগিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু এতে সাধু খুবই ক্ষিপ্ত হয়ে যায়। একেই তো আপনি আমাকে টাকা দিচ্ছেন না, তার উপর কিনা আপনি আমাকে এসব কথা বলছেন। দেখো, আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই তোমাকে বলার মতো, বুঝেছ? আর তোমার যদি এতে না পোষায় তাহলে তুমি যাও, গ্রামের অন্যদের মতো অন্যের জমিতে গিয়ে চাষ করো গে। এসব শুনে সাধু খুব অনুনয় করতে থাকে কানাইলালের কাছে, কিন্তু সে কোনো কথা না শুনে সাধুকে তার ফ্যাক্টরি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এটা আপনি কি করলেন মেম্বার মশাই? আপনি তো খুব ভালো করেই জানেন সাধুর বাড়ির পাশে ওই মাটির পাহাড়ের কি দাম, তারপরেও আপনি ওকে কাজ থেকে তাড়িয়ে দিলেন। আমি সেটা খুব ভালো করেই জানি রতন, তবে সামনের জনকে কখনোই বুঝতে দেওয়া যাবে না যে তার দেওয়া মাল কত দামে বিক্রি হচ্ছে। আর সাধুকে যদি আমি সেটা বলে দিই তাহলে ওর মধ্যে লোভ জন্মে যাবে, আর ওর নজর শহরের দিকে চলে যাবে, আর আমি সেটা কখনোই চাই না। আর আমি এটাও জানি যে ও শেষমেশ উপায় না পেয়ে সেই আমার কাছেই আসবে। অন্যদিকে কাঁদতে কাঁদতে সাধু ফিরে যায় তার বাড়িতে। তার চোখের জল দেখে তার স্ত্রী মহিমা সাধুকে জিজ্ঞেস করতেই সে সব কথা বলে ফেলে। তখন মহিমা বলে, এইবার আমাদের কি হবে? ঘরে যে কিছুই নেই, ছেলেটা খিদের জ্বালায় ছটফট করছে। পাশের মুদিখানা থেকে আমি কিছু খাবার বাকিতে নিয়ে আসছি গো। বাকি করে আর কদিন চলবে গো? তাদেরও তো একদিন টাকা দিতে হবে, সেটা কি তোমার মাথায় আছে? এমন সময় সাধুর মাথায় একটা পরিকল্পনা আসে। এটা ভেবে সে খুবই খুশি হয়ে যায় আর মহিমাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কি বুদ্ধি গো? আসলে আমার বাবা মাটির খেলনা তৈরি করে বিক্রি করতো, আমিও এখন থেকে তাই করব। আরে বাহ, বুদ্ধিটা তো খারাপ নয়, কিন্তু তুমি কি মাটির খেলনা বানাতে জানো? বানাবে কিভাবে? আমি তেমন কোনো খেলনা বানাতে না জানলেও মাটির পরী বানাতে জানি। আমি যখন ছোট ছিলাম তখন বাবার কাছ থেকে আমি এটা খুব ভালোভাবে শিখে নিয়েছিলাম। এখন চেষ্টা করলে আমি অবশ্যই পারবো। এরপর থেকে সাধু আর এক মুহূর্ত দেরি না করে মাটির পরী বানানোর কাজ শুরু করে দেয়। এই কাজে তাকে সাহায্য করত তার স্ত্রী মহিমা। সে তাদের বাড়ির পাশের মাটির পাহাড় থেকে মাটি কেটে এনে দিত। এভাবে মাটির পরী বানিয়ে সাধু বিক্রি করা শুরু করে দিল। কিছুদিন পর্যন্ত তার এই পুতুল অনেকেই কিনলো, কিন্তু তারপর থেকে সাধুর তেমন বিক্রি হচ্ছিল না। তবুও সে হাল না ছেড়ে পুতুল বানিয়ে যায়। একদিন কানাইলাল তার বাড়িতে এসে তাকে উপহাস করতে লাগে। তুমি আসলেই ভীষণ বোকা গো সাধু। আজকালকার ছেলে মেয়েরা মোবাইলে গেম খেলে অভ্যস্ত,
তারা তোমার এই পুতুল কোনোদিনও কিনবে না। তুমি চাইলে আবার আমার কাজে যোগ দিতে পারো। এই বলে মেম্বার সাহেব সেখান থেকে চলে যায়। কিন্তু তার এই কথা শুনে সাধু রেগে যায় এবং একটি পুতুল ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। পুতুলটি ভেঙে দুই ভাগ হয়ে যায়। দুঃখ, কষ্ট আর ক্ষোভে সে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। তখন মাঝরাত। হঠাৎ সে তার ঘরের বাইরে কোনো কিছুর শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সে খুব অবাক হয়ে যায়। সে দেখে তার ভেঙে ফেলা মাটির পরীটি নিজে নিজেই জুড়ে গেছে। এই যেন এক বিস্ময়কর দৃশ্য। সে দেরি না করে তার স্ত্রী মহিমাকে ডাক দেয়। মহিমা, ও মহিমা, শিগগির ওঠো। এই দেখো গো, দেখো কি কাণ্ড ঘটেছে। সে কি গো, কি হয়েছে? এত রাতে এভাবে ডাকছো কেন? এখনই একবার বাইরে এসো, তারপরে তো সবকিছু নিজের চোখেই দেখতে পারবে। এই বলে সাধু তার স্ত্রীকে পুতুল বানানোর স্থানে নিয়ে যায়। এ কি, এসব আবার আমি কি দেখছি? ভাঙা পুতুলটি আবার কি করে জুড়ে গেল গো? আরে সেটাই তো বলছি, এ তো চমৎকার হয়ে গেল। এই কথা বলার সাথে সাথেই হঠাৎ করেই মাটির পরী জীবন্ত হয়ে ওঠে, অর্থাৎ আসল পরীতে রূপান্তর হয়ে যায়। এই দৃশ্য দেখে সাধু ও মহিমা ভয় পেয়ে যায়। তখন সাধু ভয়ে ভয়ে বলে, কে 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 আপনি? আমি আমি একজন পরী। আমি তোমার বাবাকে খুব ভালোভাবে চিনতাম। তোমার বাবা একজন দক্ষ কারিগর ছিলেন। তার তৈরি করা পুতুল আমাদের পরিলোক খুবই পছন্দ করত। আসলে আমি তাকে মাটির পরী তৈরি করতে বলেছিলাম। আজ তোমার বানানো পরী দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কারণ তোমার বাবার বানানো মাটির পরী আর তোমার বানানো মাটির পরীর মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি মাটির পরী বানানো বন্ধ করো না প্লিজ। কিন্তু আমার বানানো মাটির পরী কে কিনবে? আমি আমি কিনবো। বিনিময়ে তুমি যত টাকা চাও আমি তোমাকে তত টাকাই দেব। চিন্তা করো না। এই বলে পরী জাদু করে সাধুকে অনেক টাকা এনে দেয় এবং তার বানানো সব মাটির পরী নিয়ে নেয়। এরপর থেকে সাধু সারাদিন কষ্ট করে মাটির পরী বানাতো এবং মাঝরাতে ওই পরী এসে সব মাটির পরী নিয়ে যেত তার পরীরাজ্যে। বিনিময়ে অনেক টাকা রেখে যেত। এর মাধ্যমে কয়েক মাসের মধ্যেই সাধুর অবস্থা বদলে গেল। মাটির বাড়ির জায়গায় সে তৈরি করলো বিশাল এক দালান। সাধু তার ছেলে স্বপনকে শহরের এক বড় স্কুলে ভর্তি করিয়ে দেয়। তাদের সব দুঃখ কষ্ট নিমিষেই ঘুচে যায় আর তারা খুব সুখে শান্তিতে বসবাস করা শুরু করে। ওগো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো। আমার কি সর্বনাশ হলো। হ্যাঁ গো, তুমি আমাকে একলা করে চলে যেতে পারলে। এবার আমি কোথায় যাব, আর কি বা করবো? আপনারা আর কাঁদবেন না ভাবিরা। ওদের উদ্দিন যাত্রায় যেতে দিন আর নিজেদের সামলান। শিমু আর আলো দুই যমজ বোন হওয়ার কারণে তাদের বাবা মা দুই যমজ ভাইয়ের সাথে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু কাজে গিয়ে একটা দুর্ঘটনায় তাদের দুজনের স্বামী মারা যায়। আলো, আলো, একটিবার বাইরে আয়, দেখে যা কি হয়েছে। কি আবার হয়েছে রে শিমু? একে একে এই তো দেখছি একটা সাপ, কিন্তু এই সাপটা এমন আহত কেন? মনে তো হয়েছে কোনো হিংস্র পশুর আক্রমণে এমন হয়েছে। সাপটা এভাবে থাকলে তো মারা যাবে রে। তার যে এখনো জীবন আছে, কে আমাদের বাঁচানো উচিত। শিমু, অনেকক্ষণই তো হলো, সাপটার জ্ঞান ফিরছে না। আমরা কি তাহলে ঠিক মতো সাপটার কোনো যত্ন নিতে পারিনি নাকি? আলো, দেখ দেখ, সাপটার কেমন জ্ঞান ফিরেছে। সাপটার জ্ঞান ফেরাতে তারা দু বোনই ভীষণ খুশি হয়। সাপটা সুস্থ হতেই সে নাগিনে পরিণত হয়। ভয় পেও না, আমি ইচ্ছেধারী নাগিন, আর তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদ দিতে হবে না নাগিন, তোমাকে সাহায্য করতে পেরে আমাদের অনেক ভালোই লাগছে। আচ্ছা বলো তো, তোমার এই অবস্থা কি করে হয়েছে? আসলে আমি এক ভয়ানক জিনের খপ্পরে পড়েছিলাম, আর জিনি আমাকে আহত করেছিল। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে, তাহলে আমি হয়তো আজ মরে যেতাম।
যেহেতু তোমরা আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের পুরস্কার দিতে চাই। বলো না, তোমাদের কি কি সাহায্যের প্রয়োজন? যেহেতু তোমরা আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। না না, আমাদের কোনো সাহায্যের দরকার নেই। এই এই আলো, তুই একদম চুপ কর তো। সত্যি কথা বলতে আমাদের তোমার সাহায্যের অনেক প্রয়োজন। আসলে কিছুদিন হয়েছে আমাদের স্বামী মারা গেছে, আমরা অনেক অভাবের মধ্যে আছি। তুমি আমাদের এমন কিছু দাও যা দিয়ে আমরা ভালোভাবে চলতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর নাগিন 2টা কলা গাছ আনে আর তা 2 বোনকে দিয়ে দেয়। তোমাদের 2 বোনকে আমি 2টো কলা গাছের চারা উপহার দিলাম। এই কলা গাছ দুটি তোমরা রোপণ করে দিও। এই কলা বিক্রি করে তোমাদের দিন বেশ ভালোভাবেই যাবে। ভালো থেকো তোমরা। তবে এবার আমি আসি। এরপর নাগিন সেখান থেকে চলে যায় আর তারা 2 বোন কলা গাছ দুটি রোপণ করে। ওর গাছের চেয়ে আমার গাছের ফলন বেশ ভালো হয়েছে, তাই না বলালো? ওরা আমার বলতে আবার কোনো কিছু আছে নাকি রে? সবই তো আমাদের দুজনের। তোর মানে আমার আর আমার মানেই তো তোর। কথা শুনে শিমু সেখান থেকে চলে যায়। এভাবে বেশ ভালোই কাটছিল তাদের 2 বোনের দিন। তাদের 2 বোনের কাছে আবারও সেই নাগিন আসে। তোমরা 2 বোন কেমন আছো? আমি তোমাদের দুজনকে দেখতে এলাম। কলা গাছ দিয়ে তুমি আমাদের অনেক উপকার করেছো নাগিন। এখন আমরা বেশ ভালো আছি। বলছি কি নাগিন, তোমার তো অনেক শক্তি। তুমি তোমার সব শক্তি দিয়ে আমার কলা গাছটা জাদুর করে দাও না গো, তাতে করে এই কলা গাছ দিয়ে আমি আমার অনেক উন্নতি করতে পারি। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার এই কলা গাছকে জাদুই কলা গাছে পরিণত করে দিচ্ছি। এখন থেকে তোমার এই কলা গাছে সোনার কলা ধরবে। তুমি সত্যি বলছো নাগিন? তোমায় অনেক ধন্যবাদ। তুমি অনেক ভালো গো নাগিন। হ্যালো, তোমার কি চাই বলো? আমার আর কোনো কিছু চাই না গো। তুমি শুধু আমাদের দুজনের জন্য দোয়া করো, যাতে আমরা 2 বোন একসাথে থাকতে পারি। আর আমার এই কলা গাছটাতে যেন সব সময় কলা ধরে, আর আমি সেই কলাগুলো বাজারে বিক্রি করে যেন সংসারের হাল ধরতে পারি। সত্যি আলো, তুমি অনেক ভালো, সৎ আর নির্লোভ। তোমার অনেক ভালো হোক, তোমার মনের আশাও পূর্ণ হোক। কি রে, তুই এত বোকা কেন রে? তুই নাগিনের কাছে দামি কিছু চাইতে পারলি না? নাগিন তো কলা গাছটা দিয়েছে বল, আর আমরা তো বেশ ভালোই আছি, তাই না? তুই তো দেখছি সারা জীবন বোকাই থেকে যাবি রে। হ্যালো, এই দেখ দেখ, আমার কলা গাছে সোনার উপর কলা ধরেছে। এবার যে আমি আমাদের সব অভাব দূর করতে পারবো রে। আমাদের আর কোনো অভাব থাকবে না। জানিস, আমি একটা সীতাহার বানাবো। আমার কি যে আনন্দ হচ্ছে। সত্যি রে, এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে গরিব অসহায়দের সাহায্য করতে পারবো। এমন ভাবে বলছিস মনে হয় গাছটা তোর। নাগিনের সামনে তো খুব ভালো সাজলি, এখন আবার এসব কথা কেন বলছিস? হ্যাঁ শোন, আমি দান বাক্স খুলে বসিনি যে সবাইকে সবকিছু দান করব। এটা আমার কলা গাছ, আর আমার কলা গাছে সোনার উপর কলা ধরেছে। তুই যা তো, তোর ওই কলা গাছ নিয়ে ভাগ এখান থেকে, আর তোর ওই গাছেরই যত্ন নে। একদম আমার কলা গাছের দিকে নজর দিবি না। কেমো, তুই এসব কি বলছিস? কি বল, আমরা দুজন কি আলাদা নাকি বল? হ্যাঁ, আমরা আলাদা। শোন, আজ থেকে আমি আর তোর সাথে থাকবো না। আমি আমার কলা গাছ নিয়ে আলাদাই থাকবো। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমার কলা গাছের উপর তোর অনেক লোভ। কেমো, লোভ আমি করছি না রে, লোভ করছিস তুই। এত লোভ ভালো নয়, তুই এখান থেকে কোথাও যাস না। টিমো আলোর কোনো কথাই শোনে না। সে সোনা রূপার কলা বিক্রি করে আলাদা একটা বাড়িতে থাকতে লাগে। সোনা রূপার কলার সাহায্যে সে অনেক ধনী হয়ে যায়। এইদিকে আলো তার গাছের কলা বিক্রি করে বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগে। এই, তুই আমার কলা গাছের নিচে কেন বসেছিস? হ্যাঁ, ওঠ ওঠ বলছি। এখানে একটু ছায়া দেখে বসেছিলাম আর কি। মারে, আমাকে একটু খাবার দিবি? আমি যে বড্ড ক্ষুধার্ত। এবার তোর মতলব আমি বুঝেছি। তুই আমার সোনার রূপার কলা চুরি করতে এসেছিস, তাই না?
দাঁড়া, দেখাচ্ছি মজা। তুই যে লোভী সেটা আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম, কিন্তু লোভের বশে তুই যে এমন অমানবিক হবি সেটা আমি বুঝতে পারিনি। শাস্তি তো তোকে পেতেই হবে। আমি যেমন তোকে উপহার দিয়েছিলাম, আমি তেমন তোর থেকে সবকিছু কেড়ে নিচ্ছি। এসব কথা বলে নাগিন জাদুর কলা গাছ নষ্ট করে দেয়। এরপর শিমু একেবারেই গরিব হয়ে যায়। এরপর নাগিন আবারও বৃদ্ধা রূপে আলোর কাছে যায়। আরে, আমায় কিছু খেতে দিবি? আমি যে ভীষণ ক্ষুধার্ত। কেন দেব না বুড়িমা, তুমি এখানটাতে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কে কে নাগিন, তুমি এখানে? আর বুড়িমা কোথায়? আমি বুড়িমা সেজে তোমাকে পরীক্ষা করছিলাম। সত্যি তুমি অনেক ভালো। আমি তোমার কলা গাছে জাদু করে দিচ্ছি। এখন থেকে তোমার কলা গাছে সোনার কলা ধরবে, তা দিয়ে তুমি অন্যদেরও অনেক সাহায্য করতে পারবে। এই বলে নাগিন সেখান থেকে চলে যায়। আর এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। কে কে বোন, তুই এখানে? আর ভিখারির বেশে তোর এমন অবস্থা কি করে হলো? সব আমার লোভ আর পাপের ফল রে, সবই আমার পাপের ফল। যা হয়েছে তাতে একদম ভুলে যা, আর তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল। আমরা আবারও আগের মতো একসাথেই থাকবো, মিলে আমরা সুখ ভাগ করে নেব আর অন্যদেরও সাহায্য করবো রে, ঠিক আগের মতো। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আমি একটু খাবারের খোঁজে বাইরে বেরিয়েছিলাম, আর অমনি সে আমাকে কোনো কিছু না বলেই বাইরে চলে গিয়েছে। এই মেয়েটা আমাকে সারাটা দিন শুধু চিন্তায় রাখে। আরে, তোমার আবার কি হয়েছে কি বলো তো? তুমি এত চেঁচামেচি কেন শুরু করে দিয়েছো? আর বলো না, মেয়েটা আমার কোনো কথাই শোনে না। এভাবে না বলেও কোথায় চলে যায়। ওই তো আমাদের মেয়ে চলে এসেছে। এতক্ষণ তুমি কোথায় ছিলে মা? তোমাকে না আমি বারণ করেছি একালয়ে এভাবে লোকালয়ে যাবে না। এভাবে লোকালয়ে একা যাওয়া যে একদম ঠিক নয়। উফ বাবা, তুমিও না না বললেও তুমি বুঝে গিয়েছো যে আমি সত্যি সত্যি লুকালয়ে গিয়েছিলাম। আচ্ছা বাবা মা, তোমরা দুজন মানুষকে এত ভয় পাও কেন? আমার তো তাদেরকে একটুও ভয় লাগে না। শুনেছ তো মেয়ের কথা? বোকা মেয়ে আমার। আমরা হলাম ইচ্ছাধারী নাগ নাগিন, আর তুমি হলে নাগ কন্যা। আর এসব খবর কোনো মানুষ জানতে পারলে সেটা তোমার এবং আমাদের জন্য মোটেও ভালো হবে না। আর তাই তো আমরা তোকে সবসময় বারণ করি মা, লোকালয়ে না যেতে। একা একা এখানে থাকতে আমার একদম ভালো লাগে না, আর তাই তো আমি মাঝে মাঝে ঘুরতে বের হই। আর তাছাড়া আমি যখন লোকালয়ে যাই তখন আমি মানুষ রূপ নেই, কেউ চাইলেও আমায় ধরতে পারবে না। তাছাড়া তোমরা দুজন আমাকে নিয়ে শুধু শুধু এত চিন্তা করো না তো, এখন আমি অনেক বড় হয়ে গিয়েছি। তোর সাথে কথায় আমি একদম পেরে উঠবো না। চল এখন খাবি চল। সারাটা দিন তো তুই কিছুই খাসনি। মাঝে মাঝে আমার মনে হয় ঘুরে বেড়ালে বুঝি তোর পেট ভরে যায় রে। ওই তো বাবা আর মা একসঙ্গে বেরিয়ে গেল, আমি এখন আবারও লোকালয়ে যাব। সোহিনী তখন লোকালয়ে চলে গেল। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি বরং আজকে ওই বাড়ির দিকে যাব। এসব কথা বলে সোহিনী সে কৃষকের বাড়িতে প্রবেশ করলো। কৃষকের একটা মেয়ে ছিল, তার নাম ছিল মিষ্টি। মিষ্টি এখনো ঠিক মতো কথা বলতে পারে না, শুধু এক পা দুপা করে হেঁটে বেড়ায়। সোহিনী তাদের ঘরে প্রবেশ করলো আর দূর থেকে কৃষক কন্যাকে দেখতে পেল। মিষ্টি ঘরে এক পা দুপা করে হাঁটছিল আর খেলছিল। আরে আরে বাহ, মেয়েটি তো দেখতে ভারী সুন্দর। মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে। ঘরে তো এই মেয়েটি ছাড়া আর কেউ নেই, আমি বরং এই মেয়েটির সঙ্গে গিয়ে খেলা করি। ঘরে গিয়ে নাগিন কন্যা মানুষের রূপ ধারণ করলো আর কৃষক কন্যা মিষ্টির সঙ্গে খেলতে লাগলো। অনেকটা সময় হয়ে গেল, আমি এখানে বসে বসে রান্না করছি। আমি বরং একবার আমার মেয়েটাকে দেখে আসি, মেয়েটা যে আমার কি করছে। আমি বরং এক কাজ করি, মেয়েটার জন্য আমি একটু দুধও নিয়ে যাই। মেয়েটা আমার সে কখন থেকে একা একা খেলছে, মনে হয় ওর খুব খিদে পেয়েছে। কৃষকের বউ তখন এক বাটি দুধ হাতে নিয়ে ঘরে যেতে লাগলো। মনে হচ্ছে এই ঘরে কেউ আসছে, আমি বরং তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। আমি কালকে আবারও আসবো তোমার সঙ্গে খেলা করতে। এখন আমি আসি গো। সোহিনী ঘর থেকে বেরিয়ে গেল আর কৃষকের বউ তখন ঘরে এসে প্রবেশ করলো। তারপর সে মেয়েটিকে কোলে তুলে নিল। কৃষকের বউ ছিল অনেক গরিব, তারা ঠিক মতো দুবেলা দুমুঠো খেতেও পারতো না। মিষ্টি সোনা, এই বাটিতে সামান্য পরিমাণে দুধ আছে, এই দুধটুকু যে তোমাকে দুবেলা খাওয়াতে হবে আমায় মা। তাছাড়া কাল যে তোমাকে আমি কি খাওয়াবো তাই ঈশ্বরই জানেন। কই গো, আমার মিষ্টি মা কোথায়? দাও তো দাও,
ওকে বরং তুমি আমার কোলে দাও। সারাটা দিন পর আজকে আমি ওকে দেখতে পেলাম। সারাটা দিন মনটা যে আমার বাড়িতেই পড়ে থাকে গো। শোনো, শুধুমাত্র মেয়েটিকে দেখলে হবে না, বুঝতে পেরেছো তো? মেয়েটি এখন অনেক বড় হয়ে যাচ্ছে, ও কি আর আমাদের মতো এক বেলা না খেয়ে আরেক বেলা খাবে নাকি? তোমাকে আমি পই পই করে বলেছিলাম ফেরার সময় একটু দুধ নিয়ে আসতে। তুমি কি এসেছো? বলি, খালি হাতে যে ফিরে এসেছো। কাল আমি এই মেয়েটাকে কি খেতে দেবো শুনি? কি আর করবো বলো গিন্নি, আমি তো আর ইচ্ছে করে আনিনি। আসলে অন্যের জমিতে চাষাবাদ করে টাকা পাই, কিন্তু মালিক তো আমাকে ঠিক মতো টাকা দিতেই চায় না। আজকের দিনের মতো তুমি চালিয়ে নাও গো, কালকে না হয় একটা না একটা ব্যবস্থা করবো। কৃষকের বউ এক বালতি পানি এনে তার উঠানে রাখলো। মিষ্টি মা, তুমি বরং এখানেই থাকো মা, ঠিক আছে? মা তোমার জন্য গামছাটা নিয়ে আসুক, আর ততক্ষণে এই পানিটুকুও রোদে গরম হতে থাক। কিছুক্ষণ পরে এসে আমি তোমাকে গোসল করিয়ে দেব, কেমন? এসব কথা বলে কৃষকের বউ সেখান থেকে চলে যায়। এদিকে মিষ্টি খেলতে খেলতে ওই পানির বালতিতে পড়ে গেল। ঠিক সেই সময় সোহিনী সেখানে চলে এলো। আরে আরে, এ কি? এই মেয়েটা তো দেখছি পানিতে পড়ে গেল। আমি বরং তাড়াতাড়ি যাই, ওই মেয়েটাকে যে আমায় পানি থেকে তুলতেই হবে, নইলে যে ওই ছোট্ট মেয়েটা এক্ষুনি পানিতে ডুবে মারা যাবেন। সোহিনী তখন মানুষ রূপে ফিরে এলো, আর সোহিনী সে ছোট্ট মিষ্টিকে পানি থেকে তুলে আনলো। আর তখনই সে কৃষকের বউয়ের পায়ের আওয়াজ শুনতে পেল, আর ঠিক তখনই আগের দিনের মতোই সাপ রূপে সেখান থেকে পালাতে গেল। আরে আরে, এ আবার কি? এই তো দেখছি একটা সাপ। এই সাপটা আবার আমার মেয়ের আশেপাশে কি করছে? আমাকে যে সাপটাকে এক্ষুনি মেরে ফেলতে হবে। না না, আমাকে এই সাপটাকে মারতেই হবে। ও আমার মেয়ের আশেপাশে কি করছে কি? ওই তো একটা লাঠি, এক্ষুনি আমি এই সাপটাকে মেরে ফেলবো। সোহিনী সেখানে পড়ে ছটফট করতে করতে মারা গেল। এই তো, সাপটা মরে গেছে, এবার বরং আমি একে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি। কৃষকের বউ সে নাগিনের মৃতদেহকে তার বাড়ির পাশে থাকা ঝোপে ফেলে দিল। এদিকে সন্ধে হয়ে যাওয়ার পরেও নাগ নাগিনকে না পেয়ে নাগরাজ ও নাগরানী ভীষণ চিন্তিত হয়ে গেল। নিশ্চয় আমার মেয়েটির কোনো বিপদ হয়ে গেছে, নয়তো সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তবুও আমার মেয়েটা যে বাড়িতে ফিরে এলো না। এখন তার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। এমনটা তো সে কখনোই করে না। ওগো, তুমি শুনছো? তুমি একটু এগিয়ে দেখো না গো, আমার মেয়েটার কোনো বিপদ হলো কিনা। এই অন্ধকারের মধ্যে আমরা আর তাকে কোথায় খুঁজি বলো? আমরা বরং তার জন্য আরেকটু অপেক্ষা করি, দেখা যাক সে ফিরে আসে কিনা। সন্ধ্যা হতেও নাগিন কন্যা না ফেরায় নাগ আর নাগিন ভীষণ চিন্তা করতে থাকলো। এভাবেই এক পর্যায়ে সকাল হয়ে এলো। ঠিক তখন নাগরানী ভীষণ কান্না করতে লাগলো। সকাল হয়ে গেল, কিন্তু এখনো আমার মেয়েটা ফিরে এলো না। আমার মনে হচ্ছে তার কোনো বিপদ হয়ে গেছে। তুমি বরং জঙ্গলের ওই দিকটায় গিয়ে খোঁজো, আর আমি আমি এই দিকটায় খুঁজি। আমি দেখি আমার মেয়েটি কোথায় আছে। তারপর তারা দুজন দুরাস্তায় চলে গেল। অনেক খোঁজাখুঁজির পরেও তারা তাদের মেয়ে সোহিনীকে কোথাও খুঁজে পেল না। এভাবেই 2 থেকে 3 দিন কেটে গেল। কোথাও তারা নিজের মেয়েকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়লো। যে আমার কাছ থেকে আমার কন্যাকে এভাবে কেড়ে নিয়েছে, আমি আমি তাকে অভিশাপ দিচ্ছি 3 দিনের মধ্যে যেন তারও কোল ফাঁকা হয়ে যায়। তুমি কি অভিশাপ দিলে বলো তো? তোমার অভিশাপের জন্য যদি কোনো মানুষ কন্যার ক্ষতি হয়ে যায় আর কোনো মায়ের বুক ফাঁকা হয়ে যায়, যে আমার কোল ফাঁকা করেছে তাকেও তো বুঝতে হবে যে আমি কতটা কষ্ট পেয়েছি। শুধু শুধু আমাদের একমাত্র কন্যাকে কেন মারবে সে? এর শাস্তি তো তাদেরকেও পেতে হবে। এই দিকে নাগিনের অভিশাপ গিয়ে পড়লো কৃষক কন্যা মিষ্টির ওপর। মিষ্টি হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়লো। তাকে নিয়ে কৃষক এবং তার বউও কান্নায় ভেঙে পড়লো। একটা কবিরাজ মিষ্টিকে দেখতে এলো। কবিরাজ ভালো করে মিষ্টিকে দেখে বলল, তোমাদের মেয়ের উপর যে নাগরানীর অভিশাপ পড়েছে তার কোনো অসুখ হয়নি, তাই কোনো ওষুধের দ্বারা মিষ্টিকে সুস্থ করে তোলা একদমই সম্ভব নয়। মিষ্টি তখনই সুস্থ হবে যখন ওই নাগরানী নিজের অভিশাপ স্বইচ্ছায় তুলে নেবেন। আবার আপনি কি বলছেন কি কবিরাজ মশাই? শুধু শুধু একটা নাগিন আমার ছোট্ট মেয়েটাকে কেন অভিশাপ দিল? আমরা তো আর তার কোনো ক্ষতি করিনি। তোরা একটু ভালো মতো ভেবে বল, তোরা কোনো নাগ নাগিনের ক্ষতি করেছিস কিনা? তাহলে আবার নাগিন শুধু শুধু তোর কন্যার ওপর অভিশাপ কেন দিতে যাবে বলতো? আমি একটা সাপকে মেরেছিলাম। ওই সাপটা আমার কন্যাকে কামড় দিতে এসেছিল, আর আমি আমার কন্যাকে বাঁচানোর জন্য সেই সাপটিকে মেরে ফেলেছি। আর হতে পারে সে কোনো নাগ কন্যা। কি, তুই তো অনেক বড় সর্বনাশ করেছিস। তোদের কন্যাকে বাঁচানোর শক্তি যে আমার নেই, এখন যে তোদেরকে এর শাস্তি ভোগ করতেই হবে। না না, আমরা আমাদের কন্যাকে হারাতে চাই না। কোনো কি উপায় নেই আমাদের কন্যাকে অভিশাপ মুক্ত করার? আমি এক্ষুনি নাগরাজ ও নাগিনকে এখানে আহ্বান করছি। তোরা তাদের কাছে ক্ষমা চেয়ে দেখ কিছু হয় কিনা।
কবিরাজ তখন তার মন্ত্র পাঠ করলো, আর ঠিক তখনই সেখানে নাগরাজ ও নাগিন এসে উপস্থিত হলো। কি হয়েছে কি কবিরাজ, হঠাৎ আবার আপনি আমাদের ডাকলেন যে? ক্ষমা করবেন নাগরাজ আর নাগরানী, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। আপনাদেরকে আমি এখানে ডেকেছি একটি ছোট্ট বাচ্চা মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। তার উপর যে আপনাদের অভিশাপ এসে পড়েছে। তার মানে আমার একমাত্র কন্যার ক্ষতি এরা দুজনই করেছে? আর তাই তো এদের কোলও খালি হতে চলেছে। এখন তাড়াতাড়ি বল, আমাদের কন্যা সোহিনীর সাথে তোরা কি কি করেছিস, আর কোথায় বা আছে আমার কন্যা? আজকে 3 দিন হয়ে গেল, আমরা যে তার কোনো খোঁজ পাচ্ছি না। দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি 2 হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি যে আপনাদের মেয়েকে মেরে ফেলেছি। আমি ভেবেছিলাম সে আমাদের কন্যাকে কামড়াতে এসেছে, কিন্তু আমার জানা ছিল না এটা যে নাগকন্যা। হায় উপরওয়ালা, এ তুমি আমাদের সঙ্গে কেমন বিচার করলে বলো তো? আমরা কিনা আমাদের কন্যাকে হারিয়ে ফেললাম? নাগরানী, তুমি একদম ঠিকই বলেছো। এখন তোরা তোদের পাপের শাস্তি পাবি। নাগরানী, চলো এখান থেকে, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। দয়া করুন আমার উপর, দয়া করে আপনারা আমার কন্যাকে আমার কাছ থেকে আলাদা করে দেবেন না। আপনি যা বলবেন আমরা তাই করব। আমি ভুল করেছি, কিন্তু আমার মিষ্টি তো কোনো ভুল করেনি। তার শাস্তি আমাকে দিন, আমার মেয়েকে নয়। আমি আমার অভিশাপ তুলে নিতে পারি, তবে তার জন্য আমার একটা শর্ত আছে। কি সেই শর্ত বলুন? আমি আমার কন্যাকে বাঁচানোর জন্য সব শর্ত মানতে রাজি আছি। তোর মিষ্টিকে আমরা নিজের সঙ্গে করে নিয়ে যাব, তুই আর কোনোদিনও তাকে ফিরে পাবি না। তোরা যদি রাজি থাকিস তাহলে আমি আমার অভিশাপ এক্ষুনি তুলে নিচ্ছি, তা না হলে আমরা দুজনেই এখান থেকে চলে যাব। কৃষকের বউ তখন অনেক কান্না করতে লাগলো। দয়া করে তুমি এটা মেনে নাও গিন্নি, মেনে নাও। এটা মেনে নিলে অন্তত আমাদের কন্যা জীবিত থাকবে। তাকে অন্তত তোমার পাপের জন্য এভাবে প্রাণ হারাতে হবে না। তারপর তারা দুজন রাজি হয়ে গেল, আর নাগরানী তার অভিশাপ তুলে নিল। তারপর মিষ্টিকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে গেল। কৃষকের বউ অনেক কান্নাকাটি করতে লাগলো, আর এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। কি হলো গো, তুমি খাবার খাবে না? এভাবে 3 দিন না খেয়ে থাকলে তো তুমি তো আর তোমার কন্যাকে ফিরে পাবে না। যেই পাপ তুমি করেছো সেই পাপের শাস্তি তো তোমাকে পেতেই হবে, বলো। না না গো, যদি আমি আমার কন্যাকে একেবারে হারিয়ে ফেলতাম তাহলে একটা কথা ছিল, কিন্তু আমি তো এখন এতটুকু ভাবতে পারি যে আমার কন্যাটা কোথাও না কোথাও বেঁচে আছে। কিন্তু আমি না জেনে বুঝে যাদের কোল খালি করেছি তাদের কথা ভেবে যে এখন আমার বড্ড খারাপ লাগছে গো। তারা কিভাবে তাদের কন্যাকে ছাড়া বেঁচে থাকবে বলো দেখিনি? নাগরানী তখন মিষ্টিকে নিয়ে সেখানে চলে এলো। এই নাও তোমার কন্যা। আমি তোমার কন্যাকে আমার সাথে করে নিয়েছে তোমার অবস্থানটা বোঝানোর চেষ্টা করেছি। আমি তোমার সন্তানকে আমার সাথে নিয়ে গিয়ে আমাদের অবস্থাটা তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। নাগরানী তাদের কন্যাকে আবারও তাদের কোলে ফিরিয়ে দিল, আর তার সাথে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই হঠাৎ করে নাগরানীর চোখে পড়লো কৃষকের বাড়ির পাশে থাকা সোহিনীর মৃতদেহের ওপর। তখনই নাগরানীর চোখে পড়লো তার মেয়ের মৃতদেহের হাড়গুলোর ওপর। তোকে আমি কতবার বলেছিলাম মা, মানুষেরা আমাদের মতো হয় না। তোকে হারানোর ভয়ে আমি তোকে বারবার লোকালয়ে আসতে বারণ করেছিলাম, আর আজ আমার সেই ভয়টাই সত্যি হয়ে গেল রে। আমি তোকে চিরদিনের মতো হারিয়ে ফেললাম।